তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য ব্যাকরণের বিষয় ধ্বনির পরিবর্তন নিয়ে আজকে আমি একটা বিস্তারিত ডেমো দিতে চলেছি। যারা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আমাকে দাদা একটা ধ্বনির পরিবর্তন থেকে একটা ডেমো দিলে খুব ভালো হয়, তো সেই সমস্ত দাদা দিদিদের কথা মাথায় রেখে আজকে আমি আমার ডেমো ক্লাসটা শুরু করছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ। আচ্ছা সুজয়, বলো তো আজকে তারিখ কত? 15/1/2026, তাই তো? নতুন বছর তো পড়ে গেল। আমি এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? নবম। আমাদের বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ। আচ্ছা, ব্যাকরণ করতে কার কার ভয় লাগে একটু বলো তো? বেশ কয়েকজনে দেখছি ভয় লাগে। আজকের ক্লাসটা করবে, দেখবে তোমাদের আর কোনো ভয় লাগবে না। তো আজকের পাঠ এটা বলার আগে তোমরা বিগত ক্লাসে ধ্বনি কি এই জিনিসটা বুঝেছিলে? আমি তোমাদের ধ্বনি ক্লাসটা করিয়েছিলাম, প্রত্যেকের মনে আছে ধ্বনি কি? বলো। হ্যাঁ, ধ্বনি হলো অর্থপূর্ণ এক ধরনের একটা আওয়াজ, তাই না? তো ধ্বনি কয় প্রকার? দুই প্রকার, তাই তো? আজকে আচ্ছা তোমরা বলো তো, আমাদের কথা বলতে বলতে অনেক সময় আমরা অনেক রকম কথা বলে বসি। মূল শব্দ একরকম কিন্তু আমরা বলি কিন্তু আর এক রকম, তাই না? এই যে পরিবর্তনগুলো হচ্ছে কেন, কেউ বলতে পারবে এর পেছনের কারণগুলো কি কি? মোশাররফ বলো। কি বলা যেতে পারে? উচ্চারণের দ্রুততা। উচ্চারণের দ্রুততা। আর কি হতে পারে? ভৌগোলিক পরিবেশ একটা হতে পারে তো? ভৌগোলিক পরিবেশ। আর কি হতে পারে একটু ভাবো। হ্যাঁ, খুব সুন্দর বলেছো তামান্না। শ্রবণ যন্ত্রের ত্রুটি। উচ্চারণের আরাম প্রিয়তা, তাই না? আমরা এটাও কিন্তু মূলত দেখতে পাই যে উচ্চারণের আরাম প্রিয়তার জন্য কিন্তু আমাদের ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের ধ্বনি পরিবর্তন আমরা কয় দিক থেকে করতে পারি? আমাদের যে ধ্বনি পরিবর্তন রয়েছে এই ধ্বনি পরিবর্তন আমরা কয় দিক থেকে করতে পারি? আমরা মূলত ধ্বনি পরিবর্তনকে 4 দিক থেকে করতে পারি। তাহলে আজকের আমাদের পাঠ হবে ধ্বনির পরিবর্তন। বোঝা গেল? তাহলে আজকের পাঠ আমাদের ধ্বনি পরিবর্তন। তো আমরা ধ্বনি পরিবর্তনকে 4 ভাগে মোটামুটি করতে পারি। কিরকম? 1, ধ্বনি লোপ। 2 হচ্ছে ধ্বনি আগম। 3 হচ্ছে ধ্বনি রূপান্তর। আর 4 নম্বর হচ্ছে ধ্বনি স্থানান্তর। তাহলে আমরা কি বললাম? ধ্বনিকে আমরা কয় দিক থেকে পরিবর্তন করতে পারি? মূলত 4 দিক থেকে, ঠিক আছে? আমি তোমাদের সামনে এই ধ্বনি লোপ সম্পর্কে আলোচনা করব। ধ্বনি লোপ মূলত আমাদের কাছে 2 প্রকার। কয় প্রকার বললাম? 2 প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনি লোপ, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি লোপ। বোঝা গেল? আবার এই যে স্বর আর ব্যঞ্জনটা রয়েছে এটার আবার 3টে প্রকার আছে। কি বললাম? এটার আবার 3টে প্রকার আছে। স্বরধ্বনি আবার 3 রকম: আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। ঠিক একই রকম ভাবে ব্যঞ্জনটাও কিন্তু 3 প্রকার: আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ, অন্ত ব্যঞ্জন লোপ। একটু দেখার চেষ্টা করি এই ধ্বনি লোপের মধ্যে কি কি রয়েছে। ধ্বনি লোপের মধ্যে আমরা যদি দেখি তাহলে আমাদের কিন্তু এরকম দাঁড়ায়: স্বরধ্বনি, স্বরধ্বনি লোপ। এই স্বরধ্বনি লোপকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আদি স্বরলোপ, আর একটা হচ্ছে মধ্য স্বরলোপ, আর একটা হচ্ছে অন্ত অন্ত স্বরলোপ। বোঝা গেল আমি কি বললাম? তাহলে একটা আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। তো চলো আমরা একটু এদের মানেগুলো বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা বলি স্বর।
স্বর মানে হচ্ছে স্বরবর্ণ, আর ধ্বনি মানে হচ্ছে তোমার ধ্বনি, মানে যেটা অর্থপূর্ণ একটা ধ্বনি। তো লোপ মানে কি? লোপ মানে হচ্ছে বাদ। তার মানে আমরা এক কথায় বলতে পারি স্বরধ্বনি বাদ যাবে, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে স্বরধ্বনি কোথা থেকে বাদ যেতে পারে? তিন জায়গা থেকে স্বরধ্বনি বাদ যেতে পারে। একটা স্বরধ্বনি শুরুতেও বাদ যেতে পারে, মধ্য থেকেও বাদ যেতে পারে, শেষে থেকেও কিন্তু বাদ যেতে পারে। তো আমরা সেই বিষয়টাকে একটু জানার চেষ্টা করব। তো চলো আমরা দেখি যে স্বরধ্বনি কিভাবে বাদ যায়। ধরে নাও আমি এখানে বললাম যে স্থান, এখানে দেখো আমি একটা শব্দ লিখেছি স্থান। তো এখানে আমি যদি এরকম লিখি স্থানকে, স্থান এরকম, দেখো এখানে দেখো হর্ষইটা শুরুতে ছিল তো শব্দের, কিন্তু এখানে কিন্তু নেই। তার মানে শব্দের শুরুতে ছিল, কিন্তু শব্দের শুরুতে এখানে কিন্তু লোপ পেয়ে গেছে, তাই না? তাই আমরা বলতে পারি এটা একটা আদি স্বরলোপের কিন্তু একটা উদাহরণ। স্টেশন, তো স্টেশনকে আমরা বলতে পারি স্টেশন। দেখো এখানে হর্ষই ছিল, এখানেও হর্ষই ছিল, এখানে হর্ষইটা নেই, এখানেও হর্ষই নেই। তার মানে আমরা খুব সহজেই কিন্তু বলতে পারি যে প্রথম থেকে আদি স্বরলোপ ঘটে গেছে। তার মানে কি হর্ষইটা তো স্বরবর্ণ বা স্বরধ্বনি, তাই না? তাই আমরা সেই হিসেবে বলতে পারি যে এটা একটা আদি স্বরলোপের উদাহরণ। চলো এবার আমরা একটু মধ্য স্বরলোপটা একটু দেখার চেষ্টা করি। ধরে নাও আমি এখানে লিখলাম নাতি জামাই, নাতি জামাই, নাতি জামাই, এটাকে আমরা অনেক সময় বলি না তাড়াহুড়া করে নাচ জামাই। তোমরা এই যে দুটো শব্দ আছে, দুটো শব্দের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ? হ্যাঁ তামান্না তুমি ঠিক দেখেছো, এখানে হর্ষাই স্যার আছে আর এখানে হর্ষাইটা নেই। তার মানে হর্ষাইটা মধ্য থেকে লোপ পেয়েছে, তো তাই এটা কিন্তু একটা মধ্য স্বরলোপের উদাহরণ। বললাম একটা কলিকাতা, কলিকাতা, কিন্তু আমি এখানে যদি লিখি কলকাতা, দেখো তো মোশাররফ এটার মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছ? খুব সুন্দর বলেছো, এখানে হর্ষাই আছে স্যার, এখানে হর্ষাই নেই। তাহলে হর্ষাইটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? আগে সেটা বলো। স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? আগে সেটা বলো। অবশ্যই স্বর। তাহলে এখানে স্বরটা মধ্য থেকে লোপ পেয়েছে, তাই আমরা এটাকে বলতে পারি যে এটা একটা আদর্শ মধ্য স্বরলোপের উদাহরণ। তাহলে তোমরা বুঝতে পারলে স্বরধ্বনি লোপ জিনিসটা কি। আচ্ছা বেশ, তো বুঝতে পেরেছো? আচ্ছা বেশ, এবার চলো আমরা অন্ত স্বরলোপ। আমি যদি এখানে লিখি বেঞ্চি, তাহলে এখানে আমি বেঞ্চি থেকে করলাম বেঞ্চ। তোমরা এখানে অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে, স্যার এটা অন্ত স্বরলোপ কি করে হচ্ছে? স্যার হর্ষই তো মিডিলে আছে, তাই না? কিন্তু তোমরা একটু বেঞ্চি শব্দটাকে বানান করো তো। আমরা বানানে কি বলি? বয়েকার ইয় চয়ে হর্ষই, হর্ষইটা শেষে উচ্চারণ করছি তো, আর শেষ মানে তো অন্ত, তাই না? তাই আমরা সেই হিসাবে বলতে পারি যে এখানে মিডিলে দেখতে পাচ্ছি, কিন্তু আমার উচ্চারণটা কোথায় হচ্ছে? ধ্বনি মানে উচ্চারণটাই হচ্ছে মেন। তাহলে এখানে হর্ষইটা শেষে হচ্ছে, তাই এটা কিন্তু একটা অন্ত স্বরলোপের উদাহরণ। এরপরে আমরা কি দেখবো? এরপরে আমরা দেখতে পাই যে আর একটা ধরে নাও ইঞ্চি। ঠিক একই রকম ভাবে এটাও যেমন ইয় চয়ে হর্ষই শেষে উচ্চারণ হচ্ছে, ইঞ্চি থেকে আমরা বলতে পারি ইঞ্চ। বোঝা গেল? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর এর পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সাধ্যমতো দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।